বর্তমান পৃথিবীতে যে বুনো প্রাণীটি দেখার জন্য মানুষের অদম্য আগ্রহ, সেটার নাম মেরু ভালুক। ইংরেজিতে বলে পোলার বিয়ার, একসময় হোয়াইট বিয়ার, গ্রিনল্যান্ড বিয়ার ইত্যাদি নানা নামে ডাকা হতো। ঠিক যেমন বাংলাতেও বলা হয় শ্বেত ভালুক। মেরু ভালুক শব্দটা শুনলেই আমাদের মাথায় যে চিত্রটা ভেসে ওঠে সেটা হচ্ছে আদিগন্ত বিস্তৃত বরফ, সব দিকে সাদা, শুধুমাত্র সাদা, তার মধ্যে একটা সাদা রঙের বিশাল প্রাণী হেঁটে যাচ্ছে, মাঝে মাঝে সে সিল শিকার করছে, এমনকি তিমি। এবং আপনি জেনে অবাক হবেন, এই মেরু ভালুক, যেটাকে আমরা বলি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম স্থলচর শিকারী প্রাণী বা স্থলচর সাপদ বা সবচেয়ে বড় কার্নিভোরাস, কিন্তু এটা আসলে কত বড়, এটা আমাদের দেশে অত্যন্ত বিরল, যেটা কালো ভালুক, যেটা আমাদের ঘুরে ফিরে চিড়িয়াখানাতে দেখা হয়, সেটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আপনি জেনে অবাক হবেন, একটা মদ্দা মেরু ভালুক 8 থেকে 10 ফুট লম্বা হয়। তার মানে সে যদি এই মেঝেতে দাঁড়িয়ে হাতটা উপরে তোলে, তার সামনের পা দুটো, সে কিন্তু ছাদ ছুঁতে পারে। অর্থাৎ আমাদের দেশের যে কালো ভালুক তার 3 গুণ বড় হয় এবং এটার ওজন 500 থেকে 800 কেজি পর্যন্ত হয়। এই হচ্ছে মেরু ভালুকের আপাতত বিবরণ। কিন্তু মেরু ভালুক দেখতে আপনি কোথায় যাবেন? আপনারা জানেন এটার নাম পোলার বেয়ার, কারণ সেটা উত্তর মেরু অঞ্চলে থাকে। এবং খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা মেরু ভালুক বললেই স্ক্যান্ডিনেভিয়ায় দেখা যায়, এই কথাটা খুবই একটা ভুল কথা। মেরু ভালুক মোটেও স্ক্যান্ডিনেভিয়ার মূল ভূখণ্ডে বা ইউরোপের মূল ভূখণ্ডে সহজে দেখা যায় না। এটা শুধুমাত্র বিচ্ছিন্ন কিছু দ্বীপে দেখা যায়। তার মধ্যে নরওয়ের একটা দ্বীপ আছে যেটার নামই পোলার বেয়ারের দ্বীপ, স্ভ্যালবার্ড, যেখানে আমরা গিয়েছিলাম একাধিকবার, যে দ্বীপে মাত্র 2000 মানুষ এবং 5000 পোলার বেয়ার আছে। কিন্তু দ্বীপটা কিন্তু বাংলাদেশের সমান। সেখানে যেই যে পোলার বেয়ার দেখতে পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। আমরা সাফারি নিয়েছিলাম, দেখতে পাইনি। কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখছি, বিশেষ করে সাম্প্রতিককালে বিবিসির একটা ছবি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অফ দ্য ইয়ার হলো। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ারউইড নামে এক ধরনের বুনো গাছের মধ্যে একটা পোলার বেয়ার ঘুমাচ্ছে। এই ছবিটা ড্রোন দিয়ে তোলা এবং এটা সারা পৃথিবী সেই বছর শ্রেষ্ঠতম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি হিসেবে নির্বাচিত হলো। এই ছবিটা দেখে মনে হলো ছবিটা কোথায় তোলা, কারণ পোলার বেয়ার বা মেরু ভালুক আমরা সবসময় দেখি বরফের উপরে, কিন্তু এইরকম সবুজ এবং বেগুনি ফুলের মধ্যে ফায়ারউইডে বসে আছে, এটা কোথায়? তখন আমরা সার্চ করে দেখলাম এই জায়গাটার নাম চার্চিল। এটা কানাডার হাডসন বের অনেক উপরের দিকে, প্রায় আর্কটিক সার্কেলের কাছাকাছি নুনাভেট নামে যে টেরিটরি আছে, এবং ম্যানিটোবা এবং নুনাভেটের প্রায় বর্ডারে এই চার্চিলে গত কয়েক দশক ধরে পোলার বেয়ার বেশ পর্যটকদের আকর্ষণ করছে। কিভাবে? যদি ম্যানিটোবার রাজধানী দেখেন উইনিপেগ থেকে একটা লক্কর-ঝক্কর ট্রেন আছে, খুব ভালো ট্রেন। লক্কর-ঝক্কর বললাম কারণ সেটা আস্তে আস্তে যায় এবং 2 দিন লাগে চার্চিল যেতে। কাজে আপনি 2 দিনে গেলেন চার্চিলে, ওখানে হোটেলে একাধিক দিন থাকলেন এবং পোলার বেয়ার দেখার চেষ্টা করলেন। কিসে চেপে? বিশাল চাকার অধিকারী তুন্দ্রা বগি বা তুন্দ্রা ব্যাগি, গাড়ির মতো কিন্তু নর্মাল গাড়ির চেয়ে অনেক বড় একটা যান। আপনারা ছবি দেখতে পাচ্ছেন। এই তুন্দ্রা ব্যাগি করে নিরাপদ দূরত্বে থেকে আপনি মেরু ভালুক দেখে তারপরে ফিরে আসবেন। এবং এই ভালুকগুলো সেখানে খুব অল্প সময় থাকে। যখনই হাডসন বের বরফ জমে যায় তখন তারা উপরে চলে যায়। আগের নিয়ম ছিল আপনি উইনিপেগ থেকে টানা 2 দিন ট্রেনে চেপে গেলেন চার্চিলে। আপনারা মানচিত্রে দেখতে পাচ্ছেন চার্চিল আসলে কত দূরে, প্রায় আর্কটিক সার্কেলের কাছাকাছি। এবং চার্চিলে একই সঙ্গে আর্কটিক টুন্ড্রা, মানে আদিগন্ত বিস্তৃত তেপান্তরের মাঠের মতো, কিন্তু সেখানে ঘাসের বদলে মস জাতীয় উদ্ভিদ বা ঝোপ বেশি, এবং সেই সাথে বোরিয়াল ফরেস্ট আছে। এই চার্চিলে যে পোলার বেয়াররা আসে তাদেরকে পর্যটকদের দেখানোর জন্য এই ব্যবস্থাটা চালু হয়। এবং এই ধরনের ব্যবস্থা আমরা চাই সারা পৃথিবীতে গড়ে উঠুক, কারণ আপনি জেনে খুবই দুঃখ পাবেন যে এক সময়ে কিন্তু এই পোলার বেয়ারদেরকে বা শ্বেত ভালুকদেরকে কেবলমাত্র শিকার করা হতো। এবং আপনি যদি সারা পৃথিবীতে এখন বিভিন্ন তথ্যচিত্র বা বই দেখেন, ঘুরে ফিরে সবসময় বলা হয় দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিম্যাল, দ্য মোস্ট হার্মফুল অ্যানিম্যাল, যে পোলার বেয়ার নাকি পৃথিবীর খুবই বিরল একটা প্রাণী যেটা মানুষ দেখলে আক্রমণ করে। না, এটা অত্যন্ত বাজে কথা। এরকম 2-1টা ঘটনা যদি ঘটে থাকে তার কারণ পোলার বেয়ার বা মেরু ভালুক
অত্যন্ত কৌতূহলী একটা প্রাণী। আমার কাছে এরকম ছবি আছে সেভেল বার্ডে, আমাদের বন্ধুদের যে গবেষণাগার, তার যে ডাস্টবিনটা, সেখানে এসে পোলার বিয়ার একদম কুকুরের মতো বসে থাকে। কেন থাকে? কারণ ডাস্টবিনে ফেলা খাবার থেকে গন্ধ আসে, ওরা ক্ষুধার্ত হয়ে সেই গন্ধের আকর্ষণে এগিয়ে আসে। অথবা এরা খুব কৌতূহলী, এবং কি কিছু যেমন এই চার্চিলেই একটা বিখ্যাত পোলার বিয়ার ছিল যার নাম ছিল ড্যান্সার। সে মানুষ দেখলে এগিয়ে আসতো, একটু ভাব বিনিময় করতে চাইতে পারলে। এমনও ভিডিও আমরা দেখেছি যে একজন তার মাথায় হাত দিয়েছে, যেটা মোটেও উচিত নয়, কিন্তু ড্যান্সার তাকে এইটুকু অ্যাক্সেস দিয়েছিল। তো প্রথমে আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে পোলার বিয়ার খুব একটা ডেঞ্জারাস প্রাণী যেটা মানুষ মেরে খায়, মানুষ মেরে খাওয়ার জন্য বসে আছে। এটা মোটেও সত্যি নয়। আবার এই সাথে আপনার পোলার বিয়ার আপনি পাচ্ছেন কই? আপনার ওর কাছে যাওয়ারও তো অত দরকার নেই। তাই আগেই এটা আপনার জেনে নিতে হবে, চার্চিলে পোলার বিয়ার দেখার যে ব্যবস্থাটা, এটা 100% সিকিউর। মানুষের জন্য যেমন সম্পূর্ণ নিরাপদ, ঠিক তেমন ভালুকের জন্যও নিরাপদ। কারণ এই তুন্দ্রবাগির পিছনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বের হয়ে এসে ওদের ছবি তোলা যায়, কিন্তু সেখানে 100% নিষিদ্ধ। ওখানে আপনি কোনো রকম খাবার নিতে পারবেন না। দেখা গেল আপনি একটা স্যান্ডউইচ বা চিপস খাচ্ছেন, ওইটা হাতে নিয়ে খোলা অংশটুকুতে যাবেন গাড়ির, হবে না। কারণ আপনার মুখের কামড়ে দেখা গেল ছোট্ট এক টুকরো চিপস পড়ে গেল, ওটাই হয়তো ভালুকটার জন্য অনেক কিছু। ওই গন্ধটার জন্য সে ওখানে আসতে পারে, এবং ভবিষ্যতে দেখা গেল এটাতে তার বিহেভিয়ার পরিবর্তন হতে পারে, যে কারণে কোনো রকম খাওয়া দাওয়া ফাঁকা অংশে নিষিদ্ধ। এখন যদি আপনারা ম্যাপে দেখেন তাহলে দেখছেন উইনিপেগ থেকে আমরা চার্চিল যাচ্ছি 2 দিন। চার্চিলে অল্প কয়েকটা হোটেল আছে, খুবই গড ফর সেকেন্ড জায়গা, অল্প কিছু মানুষ থাকে। সেখানে 2 দিন থেকে নির্দিষ্ট একটা দিনে তুন্দ্রা বাগিতে চড়ে পোলার বিয়ার দেখার চেষ্টা করে আবার ফিরলেন উইনিপেগে, তাও টরন্টো, অটোয়া বা মন্ট্রিয়েলে নয়। তাহলে উইনিপেগ থেকে উইনিপেগে প্রায় 7 দিনের একটা যাত্রা। এটা খুবই ব্যয়বহুল, কারণ কানাডায় ট্রেন অত্যন্ত ব্যয়বহুল, সেই সঙ্গে আছে হোটেল, সবই খুব খরচের ব্যাপার। এবং 7 দিন, আমাদের জীবনে তো এখন সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসটার নাম হয়ে গেছে সময়। তো 7 দিন সময় বার করা অধিকাংশ মানুষের জন্য খুব কঠিন, বিশেষ করে যারা পশ্চিমের দেশগুলোতে থাকেন। তো অ্যান্টার্কটিকা ট্রিপে আমাদের সাথে গিয়েছিল আমার খুব কাছের বন্ধু ইমতিয়াজ, তার লাইফ পার্টনার ডেইজি আপু এবং তাদের সন্তান আমাদের 12 বছরের জারিতা। তো ইমতিয়াজ ভাই আমাকে বললেন যে উনি একটা ট্রিপের সন্ধান পেয়েছেন যেখানে এই মেরু ভালুক বা পোলার বেয়ার দেখাটা একদিনে সম্ভব হতে পারে। আমরা একদিনে কি করে সম্ভব হতে পারে? কারণ ট্রেনে করে যেতেই তো 2 দিন লাগবে। তখন উনি দেখালেন একটা কোম্পানি খুবই সাম্প্রতিক, মাত্র কয়েক বছর হলো একটা যাত্রা শুরু করেছে। সেটা হচ্ছে টরন্টোর কাছে আর একটা ছোট্ট শহর আছে, শহরতলি হ্যামিল্টন। হ্যামিল্টন থেকে বিশেষ একটা প্লেন ছাড়ে যারা শুধু পোলার বিয়ার দেখতে চায় তাদের জন্য। হ্যামিল্টন থেকে 3.5 ঘন্টা টানা ফ্লাইট, সেটা যে নামবে চার্চিলে। 3.5 ঘন্টা কিন্তু টানা ফ্লাইট, বুঝতে পারছেন কত দূরে। মানে কানাডা আমরা একটা দেশ বলছি, অন্টারিওই বাংলাদেশের অনেক গুণ বড়, ম্যানিটোবা বাংলাদেশের অনেক গুণ বড়। আপনারা এই ডিস্টেন্সটা 3 ঘন্টা আপনি চিন্তা করুন, ঢাকা থেকে 3 ঘন্টা সরাসরি ফ্লাইটে আপনি কোথায় কোথায় যেতে পারেন, সে তো কাবুল পার হয়ে যাবেন। তো এতখানি ডিস্টেন্স পার হবার পরে চার্চিলে যখন আমরা নামলাম, ওইখান থেকে একটা বিশেষ গাড়ি আপনাকে নিয়ে যাবে এই 40 মিনিটের যাত্রা একটা ক্যাম্পে। সেখানে আপনাকে পুরোপুরি ডিরেকশন দেওয়া হবে, একটা ছোট্ট ক্লাস মতো নেওয়া হবে, তারপর আপনি তুন্দ্রাবাগিতে উঠবেন। প্রচন্ড ঠান্ডায় এই মুহূর্তে আমরা বাগিতে ঢুকে যাচ্ছি, তুন্দ্রাবাগি। এবং তারপরে বেরিয়ে যাবেন সেই খবরের ভিত্তিতে যে পোলার বেয়ার কোথায় আছে। এখন এগুলো তো বুনো প্রাণী, সে কোথায় আছে, তার ক্ষুধা পেয়েছে কিনা, সে ঘুমাচ্ছে কিনা, সে আজকে যেখানে আছে আগামী 1 ঘন্টা পর সেখানে থাকবে কিনা, গত 7 দিন যেখানে দেখা গেছে ওকে আজকে ওখানে আছে, এটা কেউই বলতে পারে না। কিন্তু আমার যেটা খুব ভালো লেগেছে, এই যে একদিনের ট্রিপটা আমরা বললাম যে হ্যামিল্টন থেকে আপনার যাত্রা করে সরাসরি 3 ঘন্টা ফ্লাইট নিয়ে যে নামলেন চার্চিলে, তারপর তুন্দ্রাবাগিতে সারা দিন সারা বিকেল ঘুরে
সন্ধ্যার আগ মুহূর্তে চার্চিলে ফিরলেন, সেখানে ডিনার করে আবার প্লেনে করে হ্যামিল্টনে এসে নামবেন রাত 1টার সময়। তারপরে আপনার গাড়ি করে বাড়ি যেখানে সেখানে চলে গেলেন। তো এই যে একদিনে নামিয়ে এনেছে, কিন্তু যেহেতু একদম চার্টার করা প্লেন, এই প্লেনটা আমরা ওটা নিয়ে মজা করছিলাম। ইমতিয়াজ বলছিল যে আমরা তো আমাদের গাড়ি নিয়ে এয়ারপোর্টের পার্কিংয়ে না, সরাসরি প্লেনের কাছে যে থেমেছিলাম, একদম টারমাকের উপরে পার্কিংয়ের ব্যবস্থা ছিল। এটা একটা বিশেষ ব্যবস্থা, চার্টার প্লেন বলেই একদিনে এটা করা সম্ভব, এবং এটা বেশ ব্যয়বহুল। এই ট্রিপে আমাদের জনপ্রতি খরচ ছিল কানাডিয়ান $3000। তো কানাডিয়ান $3000 বাংলাদেশি প্রায় 2.5 লক্ষ টাকার উপরে। কিন্তু আপনি যদি আবার চিন্তা করেন যে আপনি এটা 7 দিন ধরে করছেন, তাহলেও সমপরিমাণ খরচই হবে। শুধু একটা জিনিস কারো জানা নেই যে এই একদিনের ট্রিপে যে আপনি গেলেন চার্চিলে, গেলেই কি পোলার বেয়ার দেখতে পাবেন, এটা কেউই বলতে পারে না। কিন্তু সুবিধা হচ্ছে ওখানে যারা গাইড তারা সবসময় যোগাযোগ রাখে, নিজেদের সাথে ওয়াকিটকিতে যোগাযোগ রাখে। ওখানে গবেষকরা যান, তারা মোটামুটি খবর দেন যে এইখানে পোলার বেয়ার 2টো দেখা গেছে, এখানে একটা দেখা গেছে, এখানে একটা কিছু পোলার বেয়ার তার নামও দিয়েছে যাদেরকে দেখতে পারে। আমাদের কাছে সমস্ত সাদা ভালুক দেখতে একরকম হলেও আসলে প্রতিটা সাদা ভালুকই দেখতে আলাদা। আর সাদা ভালুক আমরা বলছি শ্বেত ভালুক বা মেরু ভালুক, এটা কিন্তু আসলে সাদা নয়। এদের যেটা ফার বা রোম, পশম কিছুটা হলদেটে ধরনের, বরফের উপরে এটা বোঝা যায়, একটু নোংরা হলে আরও বোঝা যায়। এবং আপনি জেনে মজা পাবেন অ্যালবিনো পোলার বেয়ারও আছে। বর্তমান পৃথিবীতে পোলার বেয়ারের সংখ্যা আমরা ধরে নিই, সারা পৃথিবীতে খুব বেশি দেশে তো নেই, নরওয়ের ওই দ্বীপে আছে, গ্রিনল্যান্ডে আছে, রাশিয়ার কিছু দ্বীপে, আর কানাডার এই অঞ্চলে, অ্যালাস্কাতে মানে আর্কটিক অঞ্চলে আছে। ধরে নেওয়া হয় 22 থেকে 30 হাজার। এই সংখ্যাটা অত্যন্ত কম। এবং তার চেয়েও যেটা দুঃখজনক ব্যাপার, বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যেহেতু বরফ গলে যাচ্ছে, পোলার বিয়ারের সংখ্যা, মেরু ভালুকের সংখ্যা অত্যন্ত দ্রুত কমে যাচ্ছে। গত 5 বছরে যেটা পৃথিবীতে কোনোদিন আমরা চাক্ষুষ করিনি, সেটা আমরা দেখছি যে মেরু ভালুক, যে একটা দুর্দান্ত সাঁতারু প্রাণী, সে সাঁতার কাটতে কাটতে বরফ না পেয়ে ডুবে মারা যাচ্ছে। এমনকি খাবারের অভাবে অত্যন্ত কঙ্কালসার শীর্ণ অবস্থায় মেরু ভালুক আমরা দেখতে পাচ্ছি। এবং এই মেরু ভালুক যে বিলুপ্ত হয়ে যাওয়ার দ্বার প্রান্তে, এটার পিছনে সম্ভবত আমরা মানুষরাই মূল কাজটা করেছি। বিভিন্ন ধরনের আমাদের যান্ত্রিক জিনিসপাতি ব্যবহার করে, প্রচুর ফসিল ফুয়েল পুড়িয়ে আমরা পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দিচ্ছি, বরফ গলে যাচ্ছে। আর বরফ গলে গেলে এই প্রাণীটা, যার মূল খাবারই হচ্ছে সিল, সে সিল ধরবে কি করে? 800 কেজি ওজনের একটা প্রাণী, সে যখন বরফের উপর দিয়ে যাচ্ছে, বরফ যদি পাতলা হয় ভেঙে, তো সে আর সিল ধরতে পারছে না। সিল বহু আগে থেকে বুঝে যাচ্ছে। সিল ধরার কথা যখন আসলো, আপনারা জেনে খুবই অবাক হবেন, সিল যখন বরফের নিচে থাকে, পোলার বেয়ার বহু মাইল দূর থেকে সেই গন্ধটা পেয়ে যায়। এবং আপনারা নিশ্চয়ই জিওগ্রাফিক বা ডিসকভারি বা বিবিসির ভিডিওতে দেখেছেন যে সিল যে গর্তে থাকে, তার কাছাকাছি যে সেই মেরু ভালুক দাঁড়িয়ে কি করে জাম্প করে সে সিল ধরে। যাক, এগুলো ডকুমেন্টারি আপনারা বহু দেখেছেন, বহু পড়েছেন। আমি বলি আমাদের চার্চিলের একদিনের অভিজ্ঞতার কথা। তার আগে আমাদের এই ভ্রমণের সম্পূর্ণ কৃতিত্ব ইমতিয়াজ ভাই এবং ডেজি আপুর। তাদের কল্যাণেই এই সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং তারাই পুরোপুরি ট্রিপটা অ্যারেঞ্জ করলেন। আমি কেবল তাদের অতিথি হিসেবে চলে গেলাম। এবং আমাদের যখন তুন্দা থেকে যাত্রা শুরু হলো, সেদিনটা আমরা তো আলো ঝলমলের টরন্টো থেকে যে নেমেছি চার্চিলে, নামার সাথে সাথেই এত ঝোড়ো বাতাস এবং এত তুষার, মানে প্লেন থেকে নেমে মাত্র 2 মিনিটের হাঁটা রানওয়েতে, তাতেই আমাদের খবর হয়ে গেছিল। আমরা সবাই গ্লোভস, জুব্বা -20 টেম্পারেচারের জন্য রেডি হয়েছিলাম। কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, মানে এই ঝোড়ো বাতাসের সাথে সাথে মনটা একটু দমে গেল যে এর মধ্যে কি আমরা ভালুক দেখতে পাবো। কারণ এই আবহাওয়ায় সাধারণত ওরা ডেরা থেকে বেরোয় না, ওরা ঘুমিয়ে থাকে। ওরা একদম শিশুর মতো তাদের থাবা দিয়ে চোখটা ঢেকে ঘুমিয়ে থাকে নিজেদের মতো। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই আবহাওয়ায় যেভাবে টিকে থাকতে হয়, মেরু ভাল্লুকরা সেটাই করে। তো আমাদের যাত্রা শুরু হলো। আমাদের যে গাইড, অপূর্ব, খুবই রসিক একজন লোক, উনি পোলার বেয়ার নিয়ে
প্রায় 20 বছর ধরে কাজ করছেন এবং উনি আমাকে বললেন, তুমি একটা পাখি দেখার লোক এই সময় কেন আসলে? 2 মাস আগে আসলে পৃথিবীর বিরল সব পাখি এখানে, আমাদের এখানে সারস আছে, বুনো রাজহাঁস আছে, সবাই ডিম দেয় ইত্যাদি। তো আমি বললাম, হ্যাঁ তুন্দ্রাতে এগুলো করে আমি জানি, আমি তুন্দ্রাতে আগেও গিয়েছি একাধিকবার, কিন্তু এখন তো এসেছি মেরু ভালুক দেখতে। তো আমাদের যাত্রা শুরু হলো। যাত্রা শুরুর সময় আমরা 2 জায়গাতে বেশ কিছু পার্মানেন্ট ক্যাম্প দেখলাম। পার্মানেন্ট ক্যাম্প আপনারা দেখছেন, বিশাল সাদা কয়েকটা সাদা বাড়ির মতো, আসলে এগুলো বাড়ি নয়, এগুলো এই ধরনের তুন্দ্রা বগিকেই অনেকটা কনভার্ট করা জাহাজের কন্টেনারের মতো। এখানে যারা খুব সিরিয়াস ফটোগ্রাফার, যারা পোলার বেয়ারের ছবি তুলে বিশ্ববিখ্যাত হতে চায় অথবা নিজের শখ পূরণ করতে চায়, তারা এখানে কয়েকদিন থাকেন, গবেষকরাও থাকেন। তবে এখানে থাকার চার্জটা অত্যন্ত বেশি। আমি শুনলাম টানা কয়েকদিন থাকলে 12 থেকে 15 হাজার ডলার লাগে। তো ওটা যারা খুব সিরিয়াস, যারা ওটা নিয়ে কাজ করতে চায় বা ওইটাই করতে চেয়েছে ওই সিজনে, তারা করেন। আমরা ওগুলোর পাশ দিয়ে সামনে এগোতে থাকলাম এবং আমরা তখন আবহাওয়া দেখে বেশ কিছুটা দোদুল্যমান অবস্থায়, যে আজকে মেরু ভালুক দেখাটা হয়তো কঠিন হবে। এই সময় হঠাৎ আমার বাম দিকে দেখি কিছু একটা দুলছে এবং বিশাল জায়গা জুড়ে দুলছে, বিশাল জায়গা জুড়ে কিছু একটা কাঁপন হচ্ছে এবং জিনিসটা অ্যালাইভ। তো আমি সাথে সাথে ইমতিয়াজকে বললাম যে এত বড় এটা কি হতে পারে, বিশাল আদিগন্ত বিস্তৃত। পরে দেখি ওটা আসলে সমুদ্র জমে গেছে, কিন্তু পুরোপুরি জমেনি। তাই যখন ঢেউ আসছে এভাবে, তখন সে বরফ পিণ্ডগুলো কেটে কেটে ওগুলো একটু ওঠানামা করতেছে। এবং ওইটা দেখে আমাদের যারা পর্যটক ছিল তারা সবাই খুব অবাক, যে হ্যাঁ আমরা প্রত্যেকে জমাট সমুদ্র দেখেছি, কিন্তু ঢেউ তোলা জমাট সমুদ্র এবং নোংরা বরফের আগে দেখা হয়নি। এবং ওইটা থেকে মাত্র 5 মিনিট পরেই আমরা আমাদের সেদিনকার প্রথম মেরু ভালুকটি পেলাম। প্রথম মেরু ভালুকটি দেখতে একদম উইলিয়াম ব্লেকের একটা কবিতার মতো, ঝোড়ো হাওয়া, সব গাছগুলো, ওখানে অল্প কিছু গাছ তখনও ছিল, গাছ কাঁপছে, গাছে কোনো পাতা নেই, এবং তার মধ্যে একটা মেরু ভালুক গলা লম্বা করে শুয়ে আছে। আপনাদেরকে আমি প্রথমেই বললাম যে মেরু ভালুক আমাদের দেশের যে কালো ভাল্লুক সেটা 3 গুণ বড়, এমনকি আমেরিকার যে বিখ্যাত গ্রিজলি বেয়ার তার চেয়েও অনেক বড়। এবং ওর মাথাটা আপনারা খুলির ছবি দেখলে বুঝতে পারছেন ওর মাথাটা কিছুটা সরু, কারণ তার তো বরফের মধ্যে মুখ ঢুকিয়ে শিকার করতে হয়, সিল ধরতে হয়। তো এবং মেরু ভালুককে বলা হয় সেই স্তন্যপ্রায়ী প্রাণী, সেই ম্যামেল যেটার সম্ভবত সবচেয়ে রিসেন্টলি বিবর্তন ঘটেছে, যে ওর চামড়া কিন্তু এখনো কালো, কিন্তু ওর পশমগুলো এই বরফের সাথে খাপ খাওয়াতে আস্তে আস্তে সাদার দিকে যেতে যেতে কিছুটা হলদে সাদা হয়ে আছে। সেই একটা পোলার বেয়ার দেখে, ঘুমন্ত দেখে আমরা যে কি খুশি, যে যাক দিনটা অন্তত ব্যর্থ যাবে না, আমরা একটা দেখতে পেলাম। আমরা আমাদের প্রথম পোলার বেয়ার দেখতে পেরেছি, সেটা বরফের মধ্যে ঘুমাচ্ছে। আমরা কাছে যাওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা যেটা জানতাম না সেটা ছিল একটা অসম্ভব স্মরণীয় দিনের প্রথম মুহূর্ত। এর খানিক পরেই আমরা আরও 2-3টা পোলার বিয়ার পেলাম। ছবি দেখছেন, অনেক দূর দিগন্তে কাছে শুয়ে আছে এবং ওদের কাছে তো আর যাওয়ার অনুমতি নেই, যাওয়া ঠিকও না, বন্যপ্রাণী তাদের মতোই থাকবে। তারপরে আমরা প্রথমবারের মতো একটা জায়গায় দেখলাম যে পোলার বেয়ার, একটা বিশাল মেরু ভালুক মেল, সে হাঁটছে, একটা মদ্দা মেরু ভালুক হেঁটে যাচ্ছে। এটা দেখে আমরা আরও খুশি। ইমতিয়াজ বলতো, আরে আমাদের তো মেরু ভালুক হাঁটছে, এটা তো আমরা আশাই করিনি। এটা দেখলাম এবং আপনারা জেনে মজা পাবেন যে মেরু ভালুক হচ্ছে সেই প্রাণীটা, ওদের ছেলেটা মেয়েটার চেয়ে প্রায় ডাবল সাইজের হয় এবং মেরু ভালুক যখনই বাচ্চা দেয়, মেয়েটা, ওরা সলিটারি অ্যানিম্যাল, নিজেদের মতো একা থাকে, মেয়েটার সাথে সাথে বাচ্চাদের নিয়ে আলাদা হয়ে যায়। কারণ মেরু ভালুকের এমনও রেকর্ড আছে, তারা নিজের বাচ্চাকেও মেরে ফেলে, খেয়ে ফেলে, বা নিজের স্বজাতিকেও আক্রমণ করে মেরে ফেলে। কিন্তু আমি আবারও বলছি, এটা তাদের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। একটা প্রাণী এরকম করে বলেই তাকে হিংস্রতম, নরখাদক ইত্যাদি বলার কোনো কারণ নেই। এরপরে আমাদের দারুণ দিনটা শুরু হলো এবং এরপরে আমরা যেটা দেখলাম, যারা মেরু ভালুক দেখতে চান তারা অন্যতম যে জিনিসটা দেখতে চান সেটা হচ্ছে দুটো মেরু ভালুক এক হলে তারা মুখোমুখি হয়ে একজন আরেকজনকে থাবা মারতে থাকে। এটাকে ইংরেজিতে বলে স্পার বা স্পারিং করা। তো যখন তারা থাবা মারে, যেহেতু তারা বরফের প্রাণী, তাদের গা ভর্তি মন তুষার থাকে, সেগুলো উঠতে থাকে। সেটা একটা দেখার মতো দৃশ্য। আমাদের গাড়ির চালক মাইকও বলছিলেন যে এটা আমরা
এটা আমি সবচেয়ে বেশি এনজয় করি যখন মেরু ভালুক এটা করে, এবং সে এটা বলার মাত্র 20 মিনিট পরে আমরা দেখলাম তখন আবহাওয়া একটু ভালো হয়েছে, ঝড়ো বাতাস কমেছে এবং দুটো মেরু ভালুক স্পারিং করছে, একটা আরেকটাকে আঘাত করার চেষ্টা করছে, এমনকি খেলার ছলে ওরা করে, সাধারণত দুটো ছেলে ভালুক এটা করে। এবং ওইটা দেখে যখন আমরা দেখলাম যে তাদের এই থাবা চালানোর পরে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ওখানে মোবাইলে করেছি, কেউ কেউ ক্যামেরাতে করেছে, আমরা বললাম আমাদের দিন তো উসুল হয়ে গেল, আমাদের আর কিছু চাওয়ার নেই। আমরা ঘুমন্ত মেরু ভালুক দেখলাম, আমরা চলমান মেরু ভালুক দেখলাম, এবং দেখলাম দুটো মেরু ভালুক স্পারিং করছে, ফাইট করছে। কিন্তু আমরা যেটা জানতাম না, আমাদের দিন কেবল শুরু হয়েছে। এর কিছুক্ষণ পরে আমরা একের পর এক মেরু ভালুক দেখতে পেলাম। এক জায়গাতে আমরা 3টে মেরু ভালুক দেখলাম, সম্ভবত একটা মা, দুটো ছানা, বেশ বড় ছানা। আমরা যে সিজনে গেছি তখন তো আর বড় ছানা দেখা যাবে না, আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে গিয়েছিলাম, ততদিনে অলরেডি ছানারা কিছুটা বড় হয়ে গেছে। তো এই 3টা দেখার পরে আমরা দেখলাম একটা বিশাল জায়ান্ট মেরু ভালুক একদম আমাদের মানে ট্রাকের পাশে, এবং সে ঘুমাচ্ছে না, সে আমাদের দিকে তাকিয়ে আছে নির্নিমেষে। আমরা তার খুব ছবি তুললাম, এবং মেরু ভালুকের থাবাটা, বিশাল যে থাবার যে প্যাড, এটা কিন্তু কালো রঙের, সাদার মধ্যে কালো। এইটা দেখাটা বেশ কঠিন, ওটাও আমরা দেখতে পেলাম। এবং একটা অদ্ভুত ব্যাপার, এই যে বরফের দেশে যে গাড়ির টায়ারের যে ডিজাইন, যাতে বরফে পিছলে না যায়, এই প্রযুক্তিটা কিন্তু তারা প্রথম শুরু করেছিল আমার যদ্দূর মনে পড়ে ফ্রান্সে। এই মেরু ভালুক কী করে না পিছলে বরফের উপর দিয়ে এগিয়ে যায়, তার থাবা কী করে এই ট্র্যাকশনটা ধরে রাখে, এইখান থেকে মেরু ভালুকের প্রতি যারা বরফের দেশে গাড়ি চালান তাদের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। যদিও অত্যন্ত দুঃখজনকভাবে পরে আমরা যেটা জেনেছি যে 1770 থেকে 1870, এমনকি তারও পরেও মানুষ 1.5 লক্ষের উপরে মেরু ভালুক শিকার করেছে, খুন করেছে, খামোকায় শিকার করেছে, খাওয়ার জন্যও নয় যে মেরু ভালুক চামড়া আমার লাগবে, ওর নখ আমি গলায় ঝুলিয়ে রাখবো, ওর থাবা কেটে ঘরে ঝুলিয়ে রাখবো। এইভাবে মেরু ভালুক একসময় বিলুপ্তির দ্বার প্রান্তে চলে গিয়েছিল মানুষের শিকারের কারণে। বর্তমানে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। তারপরও যে কারণে চার্চিলের অভিজ্ঞতাটা আমি আপনাদের বলতে চাই যে এখন মানুষ বুঝছে যে মেরু ভালুক শিকার না করে বরং এই যে এরকম একটা চড়া ব্যয়বহুল ট্রিপ করলাম, সারা পৃথিবীর মানুষ এসে তাদেরকে দেখছে, তাদের প্রতি কৌতূহল বাড়ছে, ভালোবাসা বাড়ছে, ভালো লাগা বাড়ছে, এবং কিছু মানুষের অর্থনৈতিক উপার্জন হচ্ছে। এইভাবেই হয়তো ভালুকগুলো পৃথিবীর কিছু জায়গায় এখনও ভালো মতো টিকে থাকতে পারে, যে মানুষ শিকার না করে তাদেরকে বুনো অবস্থাতেই রাখছে এবং আমরা তাদেরকে যে দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা আর একটা স্পট দেখলাম, একজোড়া ভালুকের টানা 5 মিনিটের বেশি, মানে ভিডিও করতে করতে আমাদের হাত ব্যথা হয়ে গেল, থামালাম, দেখি না ওরা থামছেই না, আবারও করছে। এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার খানিক পরে আমরা দেখি যে বেশ কয়েকটা তুন্দ্রবাগী এক জায়গায়, এবং আমরা এটা দূরে বুঝতে পারতাম যে সাফারির অভিজ্ঞতা থেকে যে কয়েকটা তুন্দ্রবাগী মানে তারা কিছু না কিছু দেখেছে। ওইখানে আমরা যেয়ে দেখি এরকম একটা বিশাল ভালুক, সে তার মুখের সে একদম গৃহপালিত কুকুরের মতো বসে আছে এবং তার বিশাল জিভাটা মাঝে মাঝে বের করে কিছু একটা করছিল, সে জিভার কুচকুচে কালো রঙের, সেটাও আমরা দেখতে পেলাম। এবং এক পর্যায়ে এমন হলো যে আমাদের তুন্দ্রবাগীর ডান পাশে মেরু ভালুক, বাম পাশে মেরু ভালুক, ওই সময় ছোট্ট একটা প্রাণী আসলো, এবং প্রাণীটা এমন কিছুই না, একটা শেয়াল, এমনকি আর্কটিক ফক্স বা সাদা শিয়ালও না, একটা লাল শিয়াল, কিছুটা কালচে বর্ণের। সেই শিয়ালটাকে সবাই ছবি তোলা শুরু করলেন। তখন আমাদের গাড়ির চালক এবং গাইড হেসে বললেন যে আজকে খুবই বিরল একটা দিন আমার 20 বছরের জীবনে, যেখানে এত বেশি মেরু ভালুক যে তাদের ছবি তুলতে তুলতে পর্যটকের একটা শিয়াল দেখে সেটাকে বেশি অ্যাটেনশন দিচ্ছে। তো এরকম একটা দিনের সাক্ষী হয়ে আমি ভাবলাম জাস্ট একদিনের একটা ট্রিপ, হয়তো আমরা একটাও দেখতে পারতাম না, আমরা 2 থেকে 3টা আশা করেছিলাম, সেখানে প্রায় 20টা মেরু ভালুক দেখে ফেললাম। এই আনন্দ নিয়ে আমরা ফিরছি। ওই সময় চার্চিল তার আর একটা জাদু আমাদের দেখালো। আমরা দেখলাম একটা মেরু ভালুক, তার শিকার একটা সিল, সেই সিল মুখে নিয়ে, সিলের কার্কাস, সে বরফের উপর দিয়ে হেঁটে 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 পুরো একটা ফ্রোজেন জায়গা হাডসন বের দিগন্তে আস্তে করে মিলিয়ে যাচ্ছে। এবং পুরোটা সময় আমরা মনোমুগ্ধ হয়ে তাকিয়ে দেখলাম যে কি অসাধারণ একটা প্রাণী। এই প্রাণীটা পৃথিবীতে এতদিন ধরে টিকে আছে
এবং দুঃখজনকভাবে মানুষের কারণেই এখন বিলুপ্তির মুখোমুখি। কিন্তু আশার ব্যাপার হচ্ছে কিছু মানুষ তাদেরকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তো বন্ধুরা, আপনারা যারা এই ভালুকটা একদিনের ট্রিপে দেখতে চান তাদের জন্য আসলেই সবচেয়ে ভালো উপায় কানাডার চার্চিল থেকে এই ট্রিপটা নেওয়া। যাদের হাতে বেশি সময় আছে এবং যারা আরও বেশি বাজেট ম্যানেজ করতে পারবেন তারা সেই বেয়ার হাটগুলোতেও থাকতে পারবেন, অথবা সেভেলবার্ডে জাহাজ থেকে পোলার ভালুক দেখতে অনেকেই যায়, এটাও দেখতে পারেন। রাশিয়াতে আছে, অ্যালাস্কাতে আছে, এই কটা দেশেই তো আছে। তো দিনের শেষে আপনি দেখুন বা না দেখুন, আমি অনুরোধ করব এই ভালুকটা নিয়ে আরও কিছু জানতে, আরেকটু জানতে, যাতে তাদের প্রতি ভীতি না জাগিয়ে আপনার মনে সামান্য হলেও এই শিকারী প্রাণীটার প্রতি, হিংস্র শিকারী নয়, এই শিকারী প্রাণীটার প্রতি আপনার মনে একটু ভালোবাসার জন্ম নেয়। চলুন ঘুরে আসি চার্চিলের বাকি ছবিগুলো থেকে।